প্রিয় দর্শক, দেশ সতর্ক অবস্থানে। কারণ হলো ২০২৫ সালের ১২ই মে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর অধীনে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ না করলেও তার সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে ডক্টর ইউনূসের সরকার। আর সেই পরিপ্রেক্ষিতে দলটির আজকে ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বর্তমান সরকার সেই কার্যক্রম নিষিদ্ধ দলটি যেন কোনো ধরনের পলিটিক্যাল মুভমেন্ট করতে না পারে, সে কারণে দেশ জুড়ে পাহারা। এখন প্রশ্ন হলো, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোথাও কি তাদের পলিটিক্যাল মুভমেন্ট করবে কিংবা তাদের কোনো কর্মসূচি আছে এমন ডিক্লেয়ার কি দিয়েছিল? যদি নাই দিয়ে থাকে তাহলে দেশ জুড়ে কোন কোন শঙ্কা থেকে এত পাহারা, সেসব বিষয় নিয়েই আমি কথা বলবো। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি আছেন, আর আমি সোমা ইসলাম ইউসুফি টু দ্য পয়েন্ট দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের অতিথিদের সঙ্গে। আর বিষয় হচ্ছে সতর্ক পাহারায় দেশ। সঙ্গে আছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য, বিএনপি, স্বাগত আপনাকে। সঙ্গে আছেন মাসুদ কারমান, সিনিয়র সাংবাদিক, আপনাকেও স্বাগত। শুরুটা আমি পাপিয়াপার কাছ থেকে করতে চাই। যে জায়গাটি জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। এই যে তারা পালন করবে আজকে, সেটি কি তারা কোথাও কখনো কোনো পূর্ব ঘোষণা দিয়েছিল কিনা এবং তাদের কোনো কর্মসূচি ছিল কিনা? সেটি যদি না থেকে থাকে তাহলে একটি কার্যক্রম নিষিদ্ধ দল কোথায় কি করছে, এবং যেহেতু ছিল না, সকলে বলছে কোনো কার্যক্রম আমরা দেখিনি, কিন্তু যেহেতু ডিক্লেয়ারও ছিল না, তাহলে কোন প্রেক্ষাপট থেকে? পাপি, আপনি কি জানাবেন যে সতর্ক অবস্থানে সারা দেশবাসী, পুলিশ প্রশাসন তো আছে, 18,000 বাড়তি পুলিশ এবং সেই সঙ্গে সেনা মোতায়েনও করা হয়েছে, কোন প্রেক্ষাপটে? পূর্ব ঘোষণা না থাকলে পূর্ব প্রস্তুতি নেওয়া রাষ্ট্রের জন্য ভালো, কারণ দুটো ঘটনা থেকে সরকারকে সচেতন হতে হয়েছে। একটা হচ্ছে আওয়ামী লীগের সাবেক নেতা, সাবেক সংসদ সদস্য চট্টগ্রামের মোশাররফ সাহেব যেদিন মারা গেলেন এবং তোফায়েল আহমেদ সাহেব যেদিন মারা গেছেন, ওনার জানাজাকে কেন্দ্র করে জানাজার যে একটা ভাব গাম্ভীর্য এবং শোকার্থ, এবং এলাকাবাসীরা কিন্তু দলমত নির্বিশেষে জানাজা অংশগ্রহণ করছে। তারপরে সেখানে ধরেন জানাজার চেয়ে দলীয় স্লোগান, দলীয় নেত্রীর আগমন, এইগুলো নিয়েই বেশি ব্যস্ত ছিল। স্বাভাবিক কারণে ওটা নিয়ে 5-7 দিন তো বাংলাদেশে টক অফ দ্য কান্ট্রি ছিল, এবং এটা নিয়ে আলাপ আলোচনা, পক্ষে বিপক্ষে, সরকারের সমালোচনা, আলোচনা সব কিছু হয়েছে। স্বাভাবিক কারণে একটা পুরাতন রাজনৈতিক সংগঠন, তার একটা প্রতিষ্ঠাবার্ষিকী, সেটাকে কেন্দ্র করে যতটুকু সতর্কতা সরকারের, রাষ্ট্রের পুলিশের থাকা দরকার, সেই সতর্কতাটা অবলম্বন করাটা যৌক্তিক এবং রাষ্ট্রের জন্য ভালো, যে কোথাও কোনো ইনসিডেন্ট যাতে না ঘটে। এটাই হলো ব্যাপার। এখন ঘোষণা আনুষ্ঠানিকভাবে আপনাকে আমাকে দেখা দেয় নাই, কিন্তু পার্টির কর্মীদেরকে কানে কানে মোবাইলে কে কি বলছে, এটা নিশ্চয়ই গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে কিছু না কিছু রিপোর্ট ছিল। এখন রাজনৈতিক নানাভাবে বক্তব্য আসে, সেটা যত বিরোধী পক্ষ আছে এবং সরকারি পক্ষ, সরকারি দল, সকলেই কিন্তু বলে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, সুতরাং আওয়ামী লীগের কোথাও কিছু নেই। এবং আপনাকে যদি আমি মনে করিয়ে দিই, আমার মনে করিয়ে দিতে হবে না, আপনার নিশ্চয়ই মনে আছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব 2021 কিংবা 22 সালে বলেছিলেন, করোনার চেয়েও শক্তিশালী আওয়ামী লীগ, অর্থাৎ করোনাকে তো দেখা যায় না, আওয়ামী লীগকেও তো দেখা যাচ্ছে না, অদৃশ্য। তাহলে অদৃশ্য আওয়ামী লীগ বর্তমান সময়ে এতটা শক্তিশালী, অপ্রাসঙ্গিক এবং অস্তিত্বহীন একটা আওয়ামী লীগ করোনার মতোই কি শক্তিশালী? এখানে আওয়ামী লীগকে অস্তিত্বহীন কি শক্তিশালী না দুর্বল এটা বলাটা যথার্থ হবে না, কারণ বাংলাদেশের যে ভোটারের সংখ্যা, এই সংখ্যার একটা বিশেষ জায়গা আওয়ামী লীগের ভোটাররা ছিল, আছে এবং অদূর ভবিষ্যতে থাকবে বলে আমি মনে করি। 5%, 2%, 1% এদিক ওদিক হতে পারে, বাট হচ্ছে ভোটাররা থাকবে। আপনি পাশাপাশি বিএনপির দেখেন, এত অত্যাচার, এত নির্যাতন, এত কিছুর পর ভোটার, কর্মী, সমর্থক, নেতারা কেউ কেউ আওয়ামী লীগ হিসেবে যোগ দিচ্ছে, কিন্তু সেভাবে 15 বছরে কেউ কিন্তু যোগ দেয়নি। তো এইখানে করোনার মতো বলা না, আর জলোচ্ছ্বাস, ভূমিকম্পের মতো ব্যাপার না। একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন, তার নেতা, কর্মী, সমর্থক থাকবে। এখানে ব্যাপারটা হচ্ছে কি, যে আওয়ামী লীগের যে 15 বছরের অপকর্ম দুঃশাসন, এই অপকর্ম দুঃশাসনের কবলে নিপতিত হয়েছিল অনেক ত্যাগী, পরীক্ষিত, নিবেদিত আওয়ামী লীগ, এবং অনেক সতী সাবিত্রী আওয়ামী লীগও কিন্তু তারা নির্যাতিত হয়েছিল আওয়ামী লীগের দ্বারাই। কিন্তু রাষ্ট্র থেকে যখন পলায়ন করলো, সুবিধাবাদী, ভোগী সকল শ্রেণীকে নিয়ে কিন্তু নিরাপদ সহকারে
শেখ হাসিনা পলায়ন করছে, কিন্তু সেই ত্যাগী নিবেদিত কর্মী সে কিন্তু তার জায়গাতেই আছে। তাকে দেশও ছাড়তে হয়নি, এলাকাও ছাড়তে হয়নি। সে তার ওই ওয়ার্ডের একটা নিভৃত গ্রামে তার মতো সে বসবাস করছে। কিন্তু আজকে আমার সবচেয়ে খারাপ লাগছে যে 15ই আগস্ট আওয়ামী লীগ যতটুকটা ক্ষতি হয়েছিল, শেখ হাসিনা এই সুবিধাভোগী পার্টিদের নিয়ে পলায়ন করে আওয়ামী লীগের বুকে যে শেষ পেরেকটা সে পুঁতে দিয়ে আওয়ামী লীগের নিষ্পত্তি সেই কিন্তু ঘোষণা দিয়ে চলে গেল। এখন যেই ত্যাগী আওয়ামী লীগগুলোকে 15 বছর কদরও করেনি, নাম ধরেও ডাকেনি, খোঁজও নেয়নি, খবরও নেয়নি, এত হাইব্রিড এবং সুবিধাভোগীদের বেড়া চালে উনি নিমজ্জিত ছিলেন। অথচ এখন আবেগ দ্বারা তাড়িত হয়ে বলেন অথবা তার নেতা নেত্রীর নির্দেশেই বলেন, সে পেয়েছে কি পায় নাই, অত্যাচারিত ছিল কি ছিল না, এই প্রশ্নের চেয়ে সে যে দর্শনে বিশ্বাসী, এই দর্শনটা সামনে রেখেই তারা দেখেন কেউ না কেউ তো আগাচ্ছে, তাদের উপরে জেল জুলুম হুলিয়া যেটা হবে, মামলা মোকদ্দমা, নিষিদ্ধ ঘটিত সংগঠন হিসেবে সেটার সম্মুখীন কিন্তু ওই মাঠের ওই ত্যাগীরাই হচ্ছে। ভোগীদের কোনো অস্তিত্ব কিন্তু এখানে নাই। তো এই জিনিসগুলো নেতা নেত্রীদেরও বোঝা এবং চিন্তা করার উচিত যে ভোগের অংশ যেই ত্যাগী এবং তৃণমূলকে করল না, অথচ নিজে এখন দেশে আসতে চাও ফেরত সে আগের মতো পজিশন নিয়ে, এই জন্য এদেরকে অগ্নিপিণ্ডে ঝাঁপ দিয়ে স্যাক্রিফাইস করার যে উৎসাহ প্রদান বাহির থেকে বক্তৃতা এবং মোবাইলের মাধ্যমে, এইটা আসলে একটা অসহনীয় জিনিস। আপনি বলছেন আওয়ামী লীগ ধ্বংসের জন্য আওয়ামী লীগ নিজেরাই দায়ী, একটা গোষ্ঠী দায়ী, এবং যারা ত্যাগী তারা তো যায়নি, তারা আছে এবং তারা নির্যাতিত হচ্ছে। কিন্তু সেই জায়গার আমি প্রশ্ন না সম্পূরক না করে আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, আমি ওই দিকটাই যাব। আপনাদের দীর্ঘ আন্দোলন, সংগ্রামের জীবন, লড়াই, 17 বছর, 18 বছর কিংবা 26 বছর আমরা মাঠে থেকে আমরা দেখেছি আপনারা আন্দোলন করেছেন। আপনার কেন? সেটা হচ্ছে ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আসা দীর্ঘ আন্দোলন করেছেন আপনারা। কিন্তু যে ভোটের মধ্য দিয়ে গণতন্ত্রকে আপনারা ফিরিয়ে আনলেন, মানুষের কাছে মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিলেন, সেই গণতন্ত্রের ডেফিনেশনে কোথাও কি আছে পাপিয়া যে একটি রাজনৈতিক দলের কার্যক্রম কিংবা একটি রাজনৈতিক দল নিষিদ্ধ থাকবে? এই ধরনের গণতন্ত্র যদি আসে তাহলে এই নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ যদি কোনো দলকে করা হয় তাহলে এটি ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য কতটা মঙ্গলজনক? ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আওয়ামী লীগ যেই কাজটা তৎকালীন বিরোধী দলের উপর করছে, অন্তর্বর্তীকালীন সরকার সেই কাজটা আওয়ামী লীগের উপর করছে। কিন্তু বাংলাদেশের সংবিধান আর্টিকেল 36, 37, 38, 39 মানুষের মতামত, চলাফেরা, রাজনীতি করা, বাক স্বাধীনতা, লেখনী স্বাধীনতা, এগুলো কখনোই হরণ করার জন্য বাংলাদেশ সংবিধান কিন্তু লিখে দেয় নাই। তো এইটা সংবিধান হরণেরই একটা ব্যাপার হয়ে যায়। আমি আপনার যদি বন্ধ করে দিই আর আপনি আমার বন্ধ করলেন, তাহলে তো এটা প্রতিশোধমূলক রিভেঞ্জ পলিটিক্স বছরের পর যুগের পর যুগ রিভেঞ্জ হবে। পলিটিক্স তো নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখছে, আর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার ওই সমস্ত স্বপ্নদ্রষ্টারা যে জিনিসটিকে বসিয়েছিলেন ডক্টর ইউনূস, তো উনি তো একটা রিভেঞ্জের রাজনীতি, একটা প্রতিশোধমূলক রাজনীতি বাংলাদেশে চালু তো ছিলই, সেটাকে আরো গতিশীল করে রেখেই গেছেন উনি। কিন্তু আপনারা হচ্ছেন গণতান্ত্রিক দল, সেই জায়গাটি বললেন যে ডক্টর ইউনূস এই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি রেখে গেছে, সূচনা করে দিয়ে গেছেন, কিন্তু তাহলে শেষটা কোথায়? আমি প্রশ্নটা রাখলাম, ও পাশটায় যাব। মাসুদ কামাল, যে জায়গাটি জানতে চাই সেটি হচ্ছে এত নিরাপত্তা, সেনাবাহিনী আছে, 18,000 বাড়তি পুলিশ আছে, আজকে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, এটিকে আপনি কিভাবে দেখবেন? তারা কোথায় ছিল, কিভাবে ছিল? দেখেন, গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে এক জায়গায় বলেছেন যে আওয়ামী লীগ বলতে কোনো সংগঠন নাই। এটা বিভিন্ন রকম অর্থ হয়। আপনি যদি একদম শাব্দিক অর্থ নেন তাহলে উনি আওয়ামী লীগের অস্তিত্বকে অস্বীকার করছেন। আবার যদি ওইভাবে বলেন যে না, আওয়ামী লীগ আছে কিন্তু আওয়ামী লীগের আগে আরেকটা অ্যাডজেক্টিভ যোগ করতে হবে যে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ নাই, কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ আছে, এভাবে যদি বলেন তাহলে হয়তো একভাবে কথাটা ঠিকই আছে। এটা হয় কি জানেন, আমরা আমার ছোটোবেলার ঘটনা বলি একটা। তো ছোটোবেলায় আমাকে শেখানো হয়েছিল যে ভূত বলতে কিছু নাই। আমি শিখছিলাম, এটা প্রায় মুখস্থের মতো করে ফেলেছিলাম যে ভূত বলতে কিছু নাই। তো গ্রামের বাড়িতে গেছি, যাওয়ার পর রাতের বেলা বাথরুম চাপছে, তা আমাকে বলছে তুমি যাও। তো আমি অন্ধকারের মধ্যে একা একা যাবো, ওই যাও, সমস্যাটা কি? তখন আমার যে ইমিডিয়েট বড় ভাইয়া ছিলেন, উনি মারা গেছেন, উনি বলতেছেন যে তোর ভয় কি, ভূত বলতে কিছু নাই? তাই আমি তো বীর মানুষ বলতাম, হ্যাঁ আসলে তো ভূত বলতে কিছু নাই। তো বীরত্ব দেখাই কিন্তু গেছি, অর্ধেক শেষ করতে পারি নাই, তার আগে উঠে চলে আসছি। ভূতের ভয়ে এর মধ্যে কাপড় চোপড়ও কিন্তু নষ্ট হয়ে গেছে আমার। তো ভূত বলতে আসলে কিছু নাই,
কিন্তু ভূতের ভয়টা আছে। সেই ভূতটাকে আর ভয়টা এখন পাচ্ছে আওয়ামী কারা? লীগ বলতে কিছু নাই আসলে। তো এখন যে আওয়ামী লীগ নাই হ্যাঁ। তার ভয়ে আপনি 6টা জেলায় আর্মি নামাই দিচ্ছেন, 6টা জেলায় আপনি আর্মি নামাইছেন। একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট, কথাটা সিরিয়াসলি নেন আপনি, একটা গণতান্ত্রিক গভর্নমেন্টের সবচেয়ে বড় অপমান হলো যখন তারা সেনাবাহিনীকে মাঠে নামাই দেয়। কখন নামায়? যখন নাকি গণতন্ত্র মাত্র ইলেক্টেড গভর্নমেন্ট, জনগণের ভোটে যারা নির্বাচিত হয়েছেন, জনগণের উপর ভরসা করতে পারছেন না, এখন ওনাকে আর্মি নামাতে হচ্ছে। কিসের ভয়ে? যে সংগঠন নাই সেই সংগঠনের ভয়ে। এর চেয়ে লজ্জারা কিছু থাকতে পারে না। সেটা আমার দেখেন হয়েছে কোথায়? 6 জেলায় না আর্মি নামাইছেন, বাকি জেলায় তো নামান নাই আপনারা। কি হয়েছে মাঝখান থেকে? আকাম কি হয়েছে? আকাম করছে হলো জামাত শিবির, তারা সাংবাদিক পিটাইছে। 32 নম্বরে আজকে সাংবাদিক যেখানে গায়ে হাত তোলা হয়েছে। যেখানে নাকি আমাদের জি। প্রাইম মিনিস্টার বলতেছে, প্রাইম মিনিস্টার নিজে তার পেজে তাকে নিয়ে করা একটা কার্টুন উনি নিজে আপ করেছেন, শেয়ার দিচ্ছেন। হ্যাঁ, শেয়ার করে বলতেছেন যে এই ধরনের কার্টুন আমি মিস করি। এর অর্থটা কি? এর অর্থ হলো উনি ক্রিটিসিজমকে ইনভাইট করতেছেন, যে আমাদের যদি কোনো কিছু আপনার কাছে খারাপ লাগে, সেটা খারাপ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনি একজন মিডিয়া পার্সন, আপনার কাছে খারাপ লাগছে অথবা আপনি এটা ব্যাখ্যাটা পান নাই, সেই বিবেচনায় আপনি আমার সমালোচনা করেন। উনি এটা ইনভাইট করতেছেন। সেই গভর্নমেন্টের আমলে আমরা দেখলাম কি সরকারি দল, ওনার এক প্রতিমন্ত্রী, ওনার আমলে প্রথম 6 জন মিডিয়া কর্মীর উপর মামলা করা হলো, একজনকে গ্রেফতার করা হলো। আর ওনাদের আমলে বিরোধী দল এত আর গ্রেফতারের দায়িত্বে যায়, ওই ঝামেলায় যায় নাই, নগদ পিটাই দিছে, নগদে পিটাই দিছে, 10 জনকে তারা পিটাইছে। পিটাই নিয়ে এখন বলতেছে আমরা একটা ইনকোয়ারি কমিটি করবো। সাংবাদিকরা খুশি শেষে, আমাদের ঈদের আনন্দ জি। যে আমাদের পিটাইছে, হ্যাঁ। তারা আগে তদন্ত করবে, তাহলে আমার আর কোনো ব্যথা ব্যথা কিছু লাগবে না। তো এই হইতেছে বর্তমানের অবস্থা। তো আমি বলি, এই কথাটা বললাম কেন সেটা আমি বলি, যে দেশের গণমাধ্যম আতঙ্কে থাকে সেই দেশে আর যাই হোক গণতন্ত্র বিকশিত হতে পারে না। আমি আপনার কাছে মাসুদ কামালের প্রসঙ্গ ধরেই যেতে চাই। সেটি হচ্ছে যে গণতন্ত্র এবং গণতন্ত্রের পাশাপাশি গণতন্ত্রকে রক্ষা করবে জনগণ, কিন্তু সেই জায়গাতে মাঠে আছে সেনাবাহিনী। আমি বোঝাতে পেরেছি আমার প্রশ্নটাকে, আপনি নিশ্চয়ই নোট করেছেন। ওনার ওই পয়েন্টটা থেকে কি আপনি উত্তরটা দেবেন? আচ্ছা, এখানে যেটা বলছি যে 6টা জেলায় আর্মি নামছে, জি। মাসুদ কামাল ভাই বলছে, আর বাদ বাকি জেলা তো আর্মি নাই, তো কোনো ইনসিডেন্ট তো ঘটে নাই। না, 6 জেলায় আর্মি। 6 জেলায় আর্মি, বাদ বাকি 60টা জেলায় তো কোনো ইনসিডেন্ট ঘটে নাই। তাহলে এই 6টা জেলাতে আর্মি নামায় এটা খামাখা একটা মানে প্যানিকের মতো, কি গভর্নমেন্ট এটা নিয়ে খুব বেশি টেনশনে আছে, মোকাবেলার একটা প্রস্তুতি নিয়ে রাখছে, এটা দরকার কি ছিল? মাসুদ কামাল ভাই অ্যাকসেন্সে তার মতো সে বলেছেন, সেটা ঠিক আছে। এখানে ব্যাপারটা হচ্ছে কি যে আওয়ামী লীগ না থাকাতে লাভবান কারা বেশি? বিএনপির লাভ লসের কোনো খতিয়ান নাই, কারণ বিএনপি হয় সরকারি দল নাহলে বিরোধী দল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যেদিন থেকে বিএনপির প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে একই ইতিহাস। আওয়ামী লীগ তাই ছিল, হয় সরকারি নয় বিরোধী। কিন্তু 15 বছর যখন ক্ষমতাটা পাকাপোক্ত করার জন্য পার্মানেন্টলি বিধি ব্যবস্থা করে নিজেরা একচেটিয়া আধিপত্যের মাধ্যমে আটকে রেখে ধরে রেখে জনগণের ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া এবং অত্যাচার, নির্যাতন, অপহরণ, গুম একবারে জেনারেল আকারে সকলের ভিতরে ছড়াই গেছিল, এরকম একটা পরিস্থিতি হওয়ার কারণেই কিন্তু জুলাই আগস্টের অভ্যুত্থানটা হয়েছে। এখন জুলাই আগস্টের অভ্যুত্থানের সবচেয়ে বেনিফিশিয়ারি তো জামাত ইসলাম। আজকে যদি আওয়ামী লীগ ভোট করতো তাহলে সেকেন্ড পার্টি হতো, যে ভোটটা হলো 12 তারিখে, আর 10টা থেকে 15টা সিটে জামাত ইসলাম হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের কি ভোট করার মতো পরিস্থিতি ছিল 12 না, ফেব্রুয়ারি আমি নির্বাচনে? সেটা তো ভিন্ন ব্যাপার, সেটাই আমি সেটা তো ভোট বলছিলাম। করার সুযোগ নাই, হ্যাঁ। নিষিদ্ধ সংগঠন, সেটা তো ঠিক, সেইটা নিয়ে আমি বলছি না, কথার কথা। আচ্ছা। ধরে নিষিদ্ধ হলো না, সাংগঠনিকভাবে ভোট করতে পারলো, তো সেখানে কি জামাত সেকেন্ড পার্টি হতো? জামাতের তো কোনো সুযোগও ছিল না, এবং থার্ড পার্টিও হওয়ার সুযোগ ছিল কম, কারণ এখানে জাতীয় পার্টি আছে, একটা আঞ্চলিক হলেও তাদের ওই অঞ্চলের মিলামিশাতে তাদের 30-35টা সিট বাংলাদেশে ওভারঅলই আছে, যেটা জামাত ইসলামের নাই। মানে এই নির্বাচনের পূর্ব পর্যন্ত জামাত ইসলাম শো করতে পারেনি। এই নির্বাচন যেহেতু ডক্টর ইউনূস সাহেব তাদেরই পছন্দে না আসা পর্যন্ত ওয়েট করছে, তার মাধ্যম দিয়ে তারা বেশ কিছু সুযোগ সুবিধা
তো তারা তো নিছেই, অফিস আদালত দখল থেকে, মন্ত্রণালয় দখল থেকে শুরু করে, এবং এখন পর্যন্ত দেখবেন বিএনপির মন্ত্রীদেরও অনেক জায়গাতেই জামাতের সেট কিন্তু আছে, এবং তারা কর্মে এত পারদর্শিতা দেখায় যে আসলে সে কোন দলের এটা ভাবার অবকাশই দেয় না। কারণ তার তো সবচেয়ে বেশি কর্মঠ হতে হয়, জামাতেরও পারপাস সার্ভ করতে হয়, আর যাদের কাছে আছে তাদের কাছে বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হয়। এখন এখানে যে ব্যাপারটা, যে ধানমন্ডিতে যে ঘটনাটা ঘটেছে, আপনি এখানে দেখেন জামাত ইসলাম এবং জামাত ইসলামের যে শাবক তৈরি হয়েছে, একটা আলাদা প্ল্যাটফর্ম এনসিপি, আর একটা প্ল্যাটফর্ম ইনকলাব মঞ্চ, আর একটা প্ল্যাটফর্ম তৌহিদি জনতা, এরকম বিভিন্ন জনশক্তি, বিভিন্ন ফরম্যাটে তো জামাত ইসলাম গোটা বাংলাদেশে বিচরণ করতেছে। এখন তারা দেখেন ইনসিডেন্ট সাংবাদিকদের গায়ে হাত দিল। তো এই যে সাংবাদিকদের গায়ে হাত দিল, আবার তারা আবার অনেক মিডিয়াও কিন্তু তারা নিজেরা দখল করছে। আবার এই 1.5 বছরে অনেক মিডিয়ার তারা মানে দখল করেছে, আবার নিজেরা প্রতিষ্ঠিতও করছে, তৈরিও করছে তাদের যারা বিনিয়োগকারী আছে আর কি তাদের দলে। এই সমস্ত করে টোরে তারা তো একটা মানে খুব খোশ মেজাজে আছে সোজা না। কিন্তু আমি যে জায়গাটা জানতে চাই, আপনি যে এতক্ষণ ব্যাখ্যাগুলো দিলেন পাপি আপা, সেটি হচ্ছে যে আপনারা বলছেন যে তৌহিদি জনতার ব্যানারে কিংবা বিভিন্ন সংগঠনের ব্যানারে যা খুশি তাই করছে দীর্ঘদিন যাবৎ কিছু মানুষ, কিছু সংগঠন, কিন্তু এবং এটাকে বলা হচ্ছে সোজা বাংলা যদি বলি একটা মবের রাজত্ব। সেটা হ্রাস অনেকখানি 18 মাসের পর এই 3-4 মাসে আমরা দেখেছি অনেকখানি কমেছে। বেসিক্যালি কোনো মবের সৃষ্টি, কোনো নিরীহ মানুষের প্রতি অত্যাচার নির্যাতন যাতে না হয়, এবং কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যাতে না হয়, নিজের হাতেও যাতে কেউ তুলে না দেয়। না তাহলে আমি পরিষ্কার জানতে চাই, অস্তিত্বহীন কিংবা অদৃশ্য আওয়ামী লীগ ঠেকাতেই সেনাবাহিনী আর 18,000 বাড়তি নাকি মব ঠেকাতে? আমি মনে করছি না বাংলাদেশের কোনো প্রকার বিশৃঙ্খলার কবলে পতিত হয়ে সাধারণ মানুষ যাতে সেই শিকার না হয়, এইটা প্রতিরোধ করার জন্যই, শান্তি রক্ষার জন্য। তাহলে পাপি আপা খোদ রাজধানীর 32 নম্বরে সাংবাদিক এবং গণমাধ্যমের উপরে আবার হামলা, তাহলে এত বাহিনী থেকে সেখানেও তো রক্ত থামাতে পারলো না আইন শৃঙ্খলা বাহিনী, সেখানেও তো রক্ত ঝরেছে আজ গণমাধ্যমে। হ্যাঁ, সেটা ঝরেছে, আমি নিজেও দেখেছি, অফিস থেকে আসে যখন ফেসবুক চালালাম দেখলাম যে ঝরছে, এবং একজন সে জামাতের নেতা বলে সে দাবি করলো, এবং অশ্রাব্য ভাষায় গণমাধ্যমকে গালিও দিল, গালিগালাজও সে দিল, এবং সে বলছে যে আমি আবার জিনিসটা থামানোর চেষ্টা করছি। আমার কথা হচ্ছে যে রাজনৈতিক সংগঠনের ছেলেপেলেদের ওই ইট কাঠ পাথর নির্মিত ওই 32 নম্বর ধানমন্ডির কাছে, ভাই আমাদের কাজটা কি? কাজটা কি? গোটা বাংলাদেশই তো 55,598 বর্গমাইল তো বাংলাদেশের সীমানা। তো স্পেসিফিক একটা জায়গায় যে একটু বেশি নাটক, বেশি চমক, বেশি বীরত্ব দেখাতে যে এই যে বিশৃঙ্খল পরিস্থিতি উদ্ভবটা হলো, এটা কি আপনি মনে করেন না যে একটা বিরোধী দল হিসেবে তারা তাদের দায়িত্বশীলতার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হলো? সরকারকেও তো সেটা লাগাম টানতে হবে, সে আইডেন্টিফাই করতে হবে কারা এই দেশে লাগাম টানা, এবং বিরোধী দল যাতে কোনো ইনসিডেন্ট করতে না পারে, যার কারণেই কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। এখন কথার কথা ধরেন একটা আওয়ামী লীগের মিছিল বাইর হলো, আর সেইটাকে একবারে মেরে পিটে জ্যান্ত লাশ করে ফেলে দিল, তাহলে তো কি হলো? ওই আপনার বায়তুল মোকাররম উত্তর গেটে যেভাবে লগি বৈঠা দিয়ে মানুষ মেরে লাশের উপর নৃত্য করছে আওয়ামী লীগ, তো সেই ঘটনাটি তো পুনরাবৃত্তি যাতে না হয়, প্রতিশোধমূলকভাবে 32 নম্বর ধানমন্ডিতে যারা যে অবস্থান নিল কি বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করার জন্য, তাদেরকেও তো প্রতিহত করা হলো স্থিতি অবস্থা থাকলো। এটাই সরকারের দায়িত্ব। মাসুদ কামাল, যে প্রশ্নটা আমি জানতে চাচ্ছি আপনার কাছে, যে একটি গণতান্ত্রিক দেশে সেখানে একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ থাকা কিংবা একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া, সেই জায়গাটি কতটা গণতন্ত্রের জন্য শোভন মঙ্গলজনক, এই প্রশ্নটি আপনি রাখছি এই কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কি বলেছে আপনি সেটা জানেন। বলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, কার্যক্রম নিষিদ্ধ হবে কিনা সেটা ট্রাইব্যুনালের বিষয়, আদালতের বিষয়, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আছে এবং একটি পক্ষ চাইছে আওয়ামী লীগ দল হিসাবেও নিষিদ্ধ হোক। জি ঠিক, আমি ওনার বক্তব্যটা দেখেছি, আমার বক্তব্যটা দেখে আমার ভালো লেগেছে। মানে ওনাকে তো আমরা চিনি, উনি আগে এই ধরনের ভাবতেন না, ইদানিং ভাবছেন, এবং আগে ওনার সঙ্গে বহু টকশোতে আমি বসেছি, আমার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ওনার সঙ্গে এটা নিয়ে রীতিমতো বাহাসের মতো হয়েছে। উনি মনে করতেন যে আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি না, উনি স্পষ্ট ভাষায় এটা বলেছেন, কিন্তু এখন উনি বলছেন যে আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি, এবং উনি বলছেন এটা আদালত নির্ধারণ করবে। ওনার এই অবস্থানটা আমার কাছে খুব ভালো লেগেছে এই কারণে যেহেতু ওনার ব্যক্তিগত চিন্তা থেকে উনি সরে এসেছেন, কাজে আমার মনে হয় এটা হলো বিএনপির দলীয় অবস্থান, এই সরকারের অবস্থান, এবং এই সরকারের এই অবস্থানটাকে আমি ওয়েলকাম করি। এই কারণে করি, দেখেন আপনাকে কিন্তু কতগুলো জিনিস বুঝতে হবে, রাজনীতিতে কিছু টেকনিক্যাল ব্যাপার সবাই আছে, কিন্তু
আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল ডক্টর ইউনূসের সরকার নিয়েছিলেন, কার প্ররোচনায় অথবা কার প্রেমে গদগদ হয়ে কাজটা করেছেন এটা ওনারা ভালো জানেন, ওটা নিয়ে আমি আলোচনায় যাব না। কিন্তু ওনারা সিদ্ধান্তটা নিয়েছেন যে আওয়ামী লীগের তারা বিচার করবেন আইসিটি মিনিস্ট্রি ট্রাইব্যুনালে তারা আইসিটিতে, এবং এই বিচারের জন্য ওনারা সন্ত্রাস বিরোধী আইনটাকেও চেঞ্জ করছেন, অ্যামেন্ড করছেন, ওখানে ওই ব্যক্তির সঙ্গে সত্তাও যুক্ত করেছেন। ভালো কথা, মামলা হবে, এবং মামলা যতদিন চলবে, মামলা যতদিন নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। এটা কিন্তু ওনারা করেছেন একটা নির্বাহী আদেশ দিয়ে। আমি এই নির্বাহী আদেশটার বিরোধিতা করি। আমি মনে করি নির্বাহী আদেশ দিয়ে একটা রাজনৈতিক দল, একটা দল, ব্যক্তি বা গোষ্ঠীর বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করাটা এটা একদম মানবতা বিরোধী একটা কাজ। আওয়ামী লীগের যাদের বিচার করতে চাচ্ছেন এটাতে আমার কোনো আপত্তি নেই। ব্যক্তি সাজা হোক, বিচার হোক, বিচার যাই হোক, অপরাধের বিচার ব্যক্তি হোক। সংগঠন প্রতিষ্ঠান। না, যেহেতু তারা সংগঠনটা এখানে ঢুকাইছে, সংগঠন হোক বিচার, আমার কোনো আপত্তি নাই। তারা এখানে এদের বক্তব্য শুনবে, তাদের বক্তব্য শুনবে, বিচারক আছে, বিচারকের প্রজ্ঞার উপর আমার ভরসাও আছে। যা হয় হোক, ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই, যেটা হবে হবে। কিন্তু যতদিন বিচার হবে, একটা উদাহরণ দেব বলি, একটা লোক খুন করছে, মনে করেন তার খুনের অপরাধের বিচার হবে। এখন আপনি বললেন যেহেতু বিচারে তোমার ফাঁসি হতে পারে, অতএব যতদিন এই বিচার শেষ না ততদিন তোমাকে আমি খেতে দিব না, বলতে পারবেন? না, বলতে পারবেন না তো। কারণ আপনি যদি বলেন বিচার হয়ে গেলে তুমি তো আর খাওয়ার প্রয়োজন হবে না, অতএব তোমার আর খাওয়ারই দরকার নাই, তো আপনি বিচার করেন। কিন্তু যতদিন বিচার চলবে ততদিন তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড যখন আপনি করতে দিবেন না, যখন বলেন, তখন কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে রাখেন যে আপনি এই দলটাকে কীভাবে দেখতেছেন। এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তো আপনাকে কেউ দেয় নাই, আপনি কেন করবেন কাজটা? এই জায়গাটাতে আমার আপত্তি। আমার কথা হলো বিচার হোক, এবং বিচার দ্রুত করা উচিত। কেন করা উচিত সেটাও বলি। এটা এই কারণে করা উচিত, এই বিচারের সঙ্গে তো অনেক মানুষ জড়িত, অনেক মানুষের আবেগ, অনুভূতি, চিন্তা, চেতনা, ঘৃণা, রাগ, ক্রোধ সব জড়িত। এগুলো পুষ্টি দেওয়া উচিত না। এই যে আজকে যে সাংবাদিকটাকে মারলো, মারার আগে কি বললো? তুমি ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসর। ফ্যাসিবাদ এই যে বলছে। একটা ট্যাগ করে আচ্ছা, দেওয়া, ট্যাগ তার মানে কি? লাগিয়ে দেওয়া। এই যে ফ্যাসিবাদের দোসর, এই শব্দটা এত পাওয়ারফুল হয়ে গেছে এখন। আপনি যদি এটা বলে যে কেউ, যারা আমাকেই ধরলেন, ধরে একটা চর মেরে বললেন তুই ফ্যাসিবাদের দোসর, মানে আমি যদি আপনি আমার ব্যাপারে ফ্যাসিবাদের দোসর এই শব্দটা উচ্চারণ করতে পারেন একবার, এটা যেন তাকে মালাটা হালাল এবং জায়েজ হয়ে হ্যাঁ, যায়। প্রমাণ করার কিন্তু দরকার নাই, তাহলে উচ্চারণ করতে হবে। যদি উচ্চারণ করতে পারেন তাহলে আপনি আমাকে মারতে পারেন। তো এই যে অবস্থানটা, এটা কিন্তু থাকতো না যদি এই বিচারটা হতো। আপনি বিচারটা করেন না কেন? বিচারটা ঝুলে রাখছেন কেন? আপনি বিচারটা করেন। যদি বিচারে প্রমাণিত হয় যে আওয়ামী লীগ খারাপ দল, জি। খারাপ দল, সমস্যা নেই আমার কোনো, আমি তো বিচারকে মানতে রাজি আছি, কিন্তু বিচার করবেন না। এই যে হ্যাঙ্গিং অবস্থায় রেখে তাহলে দেওয়া। একদিন তার কথাও কইতে দিবেন না, হ্যাঁ। যে তোরা আমি ফাঁসি দিব, অতএব ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত তুই না খাই থাকবি। এটা তো হলো না রে ভাই, এটা তো সভ্যতা না। কিন্তু মাসুদ কামাল, এটা হলো না, এটা তো সভ্যতা না আপনি বলছেন। কিন্তু সবচেয়ে বড় কথা, যেখানে ডক্টর জাহিদ আজকে কিন্তু যে আপনি বলছেন এটা খুব ভালো কথা, উনি ওনার অবস্থান থেকে ফিরে এসেছেন, কিন্তু সেই অবস্থানটা তার ব্যক্তি অবস্থান না, অবশ্যই বিএনপি দলীয় অবস্থান। এটা আমি মনে করি। হ্যাঁ, আপনি মনে করছেন, কারণ উনি মাননীয় প্রধানমন্ত্রী, তথ্য উপদেষ্টা, Right. সুতরাং উনি ব্যক্তিগত কিছু বলতে পারেন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, উনি কিন্তু সেটাও বলেছেন একটি পক্ষ চায় না। সে একটি পক্ষ কারা? তার মানে একটি পক্ষ যদি না চায় সেটা কারা, এবং তার মানে আর সরকারের অবস্থানটা আসলে কি সেটাও তো পরিষ্কার হবে। সরকারের অবস্থান যেটা ডক্টর জাহিদ বলেছেন, সরকার কি তাহলে চাপে? ওটা না, কার দিকটা দেখতে ডক্টর জাহিদের অবস্থানটা সরকার অবস্থান। এখন এটা নিয়ে আর ডিটেল বলতে গেলে উত্তর অনেক সময় পাবেন না, কিছু ক্ষেত্রে ঝামেলা পড়বেন। হ্যাঁ। কাজে ওই লাইনে আমি যাচ্ছিও না। আমি চাই ভাই বিচার হোক, আমার কথা পরিষ্কার, আমি চাই বিচার হোক, এবং বিচারটা ভালোভাবে হোক, জি। আমরা দেখতে চাই। কিন্তু বিচার হওয়ার আগ পর্যন্ত আপনি সাজা বাস্তবায়ন করেন না, জি। আমার কথা এটাই। পাপি আপা, যে জায়গাটা আপনার কাছে, আপনি আপনার মতো করে উত্তর দিবেন। আমার প্রশ্নটা আমি টুক করে ফেলি, সেটি হচ্ছে আপনাদের এই সেই আমাদের সাংবাদিকতা জীবনের মাসুদ ভাই, আমাদের সবার, আমরা আপনাদেরকে রাস্তায় রেখেছি, রাজপথে কোথায় দেখেছি? আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দেখেছি আপনাদেরকে রাজপথে। আপনাদের একটাই আন্দোলন ছিল, দাবি ছিল, স্লোগান ছিল, তোমরা রাজপথে আমাদের সাথে আসো, পুলিশকে বাইরে রেখে আসো, মোকাবেলা মানুষে মানুষে হবে। কিন্তু সেই প্রেক্ষাপট, সেই অবস্থান বদলে আমরা দেখছি আবার সেই একই গল্প, যে রাজপথে জনগণ নেই, রাজপথে পুলিশ আছে, সাথে বাড়তি সেনাবাহিনীও আছে। তাহলে বদল কি হলো? বদল এখানে সময় আমি বলি যে আওয়ামী লীগ যেভাবে বিএনপির বিরুদ্ধে পুলিশ দিয়ে টোটাল ভোট থেকে, তারপর ভোট কাটিং পেস্টিং থেকে শুরু করে নিশিরাইত, ছাপ্পাসিল, ভোটারবিহীন, এবং রাজপথটা যেভাবে দখল করে নিয়ে একবারে পেটোয়া বাহিনীর মতো লাঠি দিয়ে আমাদেরকে পিটাতো, বিএনপি কিন্তু সেটা করছে না। বিএনপি সতর্ক অবস্থানে আছে।
কারণ এখানে জামাত সংগঠন হিসেবে ভালো না, এদের আচরণ, পূর্বের ইতিহাস, বর্তমান ইতিহাস, জামাতের চাপ কি বিএনপির উপরে অনেক বেশি নাকি বহির্বিশ্বের চাপ আছে? চাপ সেটা বিএনপি সরকার বলতে পারবে, হ্যাঁ। কিন্তু আমি ব্যক্তি পাপিয়া বলতে পারবো না। কিন্তু আমি মনে করি কোনো চাপ না। একটা মানুষকে আওয়ামী লীগের দোসর বলে তাকে হত্যা করা, তাকে পিটানো, তাকে দিগম্বর বানানো, এটা আইন, সংবিধান এবং প্রচলিত কোনো কিছুকে অ্যালাউ করে না। তাহলে সরকার সতর্ক অবস্থান থাকার অর্থটা হচ্ছে কি, মানুষকে এই দোসর বলে হোক আর যেই বলে হোক, মানুষের একটা নিরাপদ জায়গায় তাৎক্ষণিকভাবে যাতে প্রশাসন রেডি থাকতে পারে যে মানুষের বিপদ যাতে না ঘটে। আবার ষড়যন্ত্রকারীরা শুধু এখানে আওয়ামী লীগ ষড়যন্ত্রকারী তা না, আওয়ামী লীগকে নিয়ে ফ্যাসিবাদের দোসর অভিযোগে অভিযুক্ত করে ট্র্যাক লাগিয়ে এই ঘোলা পানিতে মাছ শিকার করছে যে শিকারীরা, তাদেরও কোনো অশুভ তৎপরতা জনগণের সুখ শান্তির অন্তরায় যাতে হতে না পারে, সেইটা প্রতিবন্ধকতার জন্যই কিন্তু সতর্ক অবস্থা। এই জন্য সতর্ক অবস্থাটাকে আওয়ামী লীগের 15 বছর প্রশাসনকে দলীয়করণ করে যে অপব্যবহার করেছিল, সেইটার সাথে এইটার মিল নাই। এখানে প্রশাসন, পুলিশ কাউকে পিটায়নি, কোনো আওয়ামী লীগকে লাশ বানায়নি, কোনো আওয়ামী লীগকে ডাইরেক্ট গুলি কিন্তু করেনি। অতএব ওই অভিযোগে বিএনপি কিংবা বর্তমান বিএনপি সরকারকে অভিযুক্ত করা যাবে না। এই সতর্ক অবস্থানটা অবশ্যই জনগণের স্বার্থে গতকালকে রাত থেকে সন্ধ্যা থেকে পুলিশ কিন্তু ওয়াকিটকি নিয়ে, ওয়্যারলেস নিয়ে জায়গায় জায়গায় টহল দিয়েছে। কে কোথায় পাওয়া গেলে মিছিল করলে সবাইকে ধরিয়েও দিতে বলেছে। এটা তো আপনি নিজেও দেখেছেন। নাম থাকলেও মিছিলের, কিন্তু ট্র্যাক যারা ফ্যাসিবাদের লাগায় তারা অপকর্ম করলে তাদের অপকর্ম করতে দিবে, এটা আপনি ভাবছেন কেন? এটা আপনি ভাবছেন কেন? না, আমাদের সব যুক্তি কিন্তু সব ঠিক আছে, কারণ আমরা যখন বলছি যে কার্যক্রম নিষিদ্ধ, এবং কার্যক্রম নিষিদ্ধ কে করেছে? আইন দ্বারা নিষিদ্ধ হয়েছে। সুতরাং অবশ্যই রাষ্ট্র সতর্ক অবস্থানে থাকবে যে যদি কোনো এনার্কি হয়ে যায়। কিন্তু আমাদের প্রশ্ন পরেরটা, এভাবে কতদিন গণতন্ত্র আর রাজনৈতিক দল নিষিদ্ধ একসাথে চলতে পারে কিনা? মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি একবারে একমত যে প্রকৃত অর্থে যারা হত্যাকারী, দর্শক থাকুন আমাদের সঙ্গে, আমাদের চ্যানেল আইন অনলাইনে, সেখানে অনুষ্ঠান চলছে। প্রকৃত অর্থে যারা হত্যাকারী, প্রকৃত অর্থে যারা এই হত্যা, গুম, সন্ত্রাস, অপহরণের সাথে জড়িত, সেই ব্যক্তিগুলোকে বাছাই করে সেইগুলোকেই আইনের আশ্রয় আনতে হবে। ওই সারা বাংলাদেশ ব্যাপী ওয়ার্ড আওয়ামী লীগ, ওয়ার্ড জামাল, কার সাথে জমি জায়গা নিয়ে গন্ডগোল, সেইটাকে আমি আসামি করে দিলাম, দিয়ে আমি একটু মানসিক শান্তি পেলাম, এইগুলো তদন্তকারী কর্মকর্তা থেকে শুরু করে এবং যারা প্রসিকিউশনের পক্ষে লয়ার আছেন, খুব ভালোভাবে সতর্কতার সাথে এগুলি বিশ্লেষণ কিন্তু বিগত 18 মাস নাইলে বিচার প্রশ্নবিদ্ধ 2 হয়ে মাস যাবে। থেকে 18 বছর, যেটা বিগত ডক্টর ইউনূসের আমলে সেটাই তো হয়েছে। জমি জমার বিরোধ, ব্যক্তিদ্বন্দ্ব, কে কাকে কিছু পায় নাই, সবকিছুই তো ট্যাগ করে দেওয়া হয়েছে আদালত, আর মামলা হাজার হাজার লক্ষ লক্ষ মামলা। মাদারীপুরের এক লয়ার, তার সাথে ঢাকার একটা ফ্ল্যাট নিয়ে সমস্যা ছিল, সে ঢাকার ফ্ল্যাট নিয়ে সমস্যা থাকার কারণে ঢাকার একটা মামলায়, হত্যা মামলা, তাকে আসামি করেছে সে আইনজীবীকে। ঠিক আছে, এখন এই জিনিসগুলো তো হয়েছে। তো এই জিনিসগুলো মানে একবারে যারা ইনভেস্টিগেশন থেকে শুরু করে, কারণ এখন তো কোনো চাপ নাই, জি, একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, অতএব প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনেন। কিন্তু একবারে গড়পড়তায় 500, 800, 1000 লোককে এখানে হচ্ছে ঢুকায় দিয়ে বিচার ব্যবস্থাটাকে হজবরল করে বিতর্কিত অবস্থানে নিয়ে যাওয়াটা কাম্য হবে না নাগরিক হিসেবে, এটাই প্রত্যাশা। মাসুদ কামাল, যে জায়গাটা একটু জানতে চাই, আমি সেই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই যে বিগত সময়ে যখন বিএনপি রাজপথের আন্দোলনে ছিল ভোট এবং গণতন্ত্রের অধিকার আদায়ে, তখন কিন্তু তারা সেই আন্দোলনটাকে সবসময় যেটা স্লোগানে রূপান্তরিত করেছিল যে আমরা রাজনৈতিক দল হিসাবে মাঠে রাজনীতিতে আসি, পুলিশ ছাড়া আপনারা আসেন, পুলিশ বাহিনী দিয়ে নির্যাতন করে একটি রাজনৈতিক দলকে দমন পীড়ন করে, অর্থাৎ বিএনপিকে দমন পীড়ন করে ঠেকিয়ে রাখা যাবে না, পুলিশ ছাড়া আসেন, পুলিশই রাষ্ট্র কায়েম করেছে আওয়ামী লীগ সরকার। কিন্তু এই 3 থেকে 4 মাসে, কিংবা যদি বলি তারও আগের 18 মাস ডক্টর ইউনূসের সময়, আমরা কি সেই ধারাবাহিকতার অবসান দেখেছি কিনা, কিংবা হচ্ছে কিনা? না, এখন তো শোনেন ভাই, এটা হলো কি, ওটা যখন যে বেকায়দায় থাকে তখন সে এটা বলে, এটা দুনিয়ার নিয়ম, এটা বাংলাদেশেরও নিয়ম। কারণ আমাদের মতো দেশে হয় কি, মনে করুন পুলিশ হয়ে যায় সরকারের পুলিশ, যিনি সরকারে থাকবেন তিনি পুলিশ পাবেন। পুলিশ যে সরকারের যে মন্ত্রীরা যখন কোথাও যায়, তার আগে পাশে পুলিশ যায় না? জি, যায় তো। ইলেকশন আগে গেছে, প্রোটোকল, ইলেকশন আগে গেছে, ইলেকশন আগে ইউনূসের পিছনে গেছে, হ্যাঁ, ডক্টর আসিফ নজরুলের পিছনে গেছে। এখন আসিফ নজরুল পুলিশ পায় না তো ভাই। তো এখন যখন আসিফ নজরুল, যখন আমার পেছনে পুলিশ থাকবে, তখন কি আমি পুলিশের
ইটা বাহাদুরিটা দেখাবো না? দেখাবো। আর জনগণ না থাকবে তখন আমি কি হতাশা ব্যক্ত করবো না? করবো। এটা তো নিয়ম ভাই, এটা তো হচ্ছে। এখন আগে বিএনপি বলছে, এখন আওয়ামী লীগ বলে, হ্যাঁ এখন আওয়ামী লীগ বলে। আবার যখন অন্য কেউ ক্ষমতা আসবো তখন অন্যরা বলবো। যদি পুলিশ ছাড়া আসেন কেমন পারেন দেখি। তো পুলিশ ছাড়া আসতে বলে কেউ আসে না। আওয়ামী লীগ পুলিশ ছাড়া আসছিল। বিএনপি বলতে পুলিশ আচ্ছা ছাড়া আপনি আছে, আমাকে বলেন, এবার তো পুলিশ আওয়ামী লীগ সেনাবাহিনী সব আছে। আওয়ামী লীগ কি গত 15 বছর বিএনপিকে মোকাবিলা করার জন্য পুলিশ ছাড়া আসছিল? প্রশ্নই আসে না। কর্মী তো আসেনি, পুলিশ আর প্রশ্নই আসে না। মিডিয়া র্যাব দিয়ে তো করছে। সবসময় তো আসে আইন নাই। শৃঙ্খলা দিয়ে কর্ডন করা আচ্ছা থাকে। বরঞ্চ তারা কি করছে, তারা তো নির্বাচন করছে, জনগণের সামনে গেছে, তখন তারা জনগণও দরকার নাই। না, প্রশাসনই সিল মারছে। আমার পাবো, আমি আমার আছে। এখন আপনি কোন দিকে যাবেন এটা আপনার ব্যাপার। শুনেন আমি আপনাকে বটম লাইনটা বলি। আওয়ামী লীগ, আমি হাইপোথেটিক্যালি না, বাস্তবতায় আওয়ামী লীগ শেষের যে মানে 2014-র পর থেকে আওয়ামী লীগের যে শাসন বাংলাদেশে চলছে, এটা ভয়ঙ্কর শাসন চলছে, ভয়ঙ্করতম বলবো। এত খারাপ শাসন আমাদের এখানে কখনোই আসে নাই। ওনারা চালিয়েছেন। এই চালানোর কারণে মানুষ তাদের উপর আনহ্যাপি হয়েছে এবং ওনাদের যে বিদায় নিতে হয়েছে, এই জনগণের রোষের কারণে বিদায় নিতে হয়েছে। এর মাঝখানে আপনি অনেক কিছু পাবেন, ষড়যন্ত্র তত্ত্ব পাবেন, আমেরিকার তত্ত্ব পাবেন, জামাত শিবিরের তত্ত্ব, অনেক তত্ত্ব আছে, কিন্তু তত্ত্বের কোনো শেষ নাই। এনসিপি বলবো আমরাই ফেলাই দিছি, অনেক কিছু আছে ডিপ স্টেট আছে। ভাই। মূল ঘটনা ঘটছে জনগণের কারণে। জনগণ আপনার উপর আনহ্যাপি ছিল, দ্যাট ওয়াজ দ্য মেইন ফ্যাক্ট। আচ্ছা এখন কোশ্চেনটা হলো, এই জনগণ আপনাকে কিন্তু বসাইছে ক্ষমতায়। আবার বিএনপি যেভাবে ক্ষমতায় বসছে তারা কিন্তু জনগণই বসাইছে, কোনো ডিপ স্টেট তো তারা বসায় নাই, ভোটের মাধ্যমে এসেছে। জনগণ বসাইছে। হ্যাঁ। এই জনগণ আপনার সঙ্গে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত তার প্রত্যাশা আপনি মেটাতে পারবেন। না মেটাতে পারলে তোমার বাইরে কে আছে পরে দেখবে, আগে তুমি সরো। দিস ইজ দ্য সাইকোলজি। আওয়ামী লীগকে যখন সরাইছে মানে 24-এ, তখন কি জনগণ জানতো আওয়ামী লীগকে সরাই তারা কাকে আনবে? না, জানতো না। কে আসবে? যদি জানতো তাহলে তো ওই 3 দিন গভর্নমেন্টবিহীন থাকতো না, 5 থেকে 8 পর্যন্ত। পাবলিক জানতো না, যারে এনে বসাইছে ওইটাই খুশি, ওটাই খুশি, ওটা তো গেছে। মানুষের কিন্তু কে আসবে এটা নিয়ে টেনশন ছিল না, মানুষের টেনশন ছিল যাবে কাকে কিনা। সরাতে হবে। হ্যাঁ, তো এখন এই বিএনপিকে মানুষ মাথায় করে রাখবে যদি বিএনপি জনগণের প্রত্যাশাটা মেটাতে পারে। আর যখনই মেটাতে না পারবে তখনই কিন্তু অতীতের সঙ্গে তুলনা করবে যে আওয়ামী লীগ চুরি করছে, তারপরেও তো মেট্রোটা করছে। আওয়ামী লীগ চোর ছিল কিন্তু পদ্মা সেতুটা তো বানাইছে, তো তুমি তো কিছু বানাইতেও পারো না। ভাই দেখেন না কটা দিন, এই জিনিসটা যদি সরকার খেয়াল না করে তো সরকার ধরা খাবেন। তখন দেখবেন সরকারের ছোটোখাটো সমস্যাও বিরাট সমস্যা। আর যদি সরকার ভালো কাজ করতে পারে, বড় বড় সমস্যা কোনো সমস্যা না, যেটা এখন মানুষ বলা শুরু করবে। কিন্তু জি, আমরা একটু ভূ রাজনীতি নিয়ে কথা বলি, অনুষ্ঠান শেষ করতে হবে। আমি জানি আপনাকে যেতে হবে, আপনার ব্যস্ত শিডিউল আছে, কিন্তু সে জায়গায় আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী চীনে আছেন, মালয়েশিয়া সফর শেষ করে চীনে গেছেন। এই যে ভূ রাজনীতির ভূগোল আমাদেরকে ভোগাবে নাকি আমাদের ভাগ্যের উন্নয়ন করবে? দেখেন, এটা ভোগাবে কি ভাগ্য উন্নয়ন করবে এটা আমি বলতে পারবো না, এটা তো জ্যোতিষ তারা বলতে চীন পারবে চীন না। তো না, আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে। বাট আমি কোনো শুনেন ভাই, হ্যাঁ। প্রতিবার বাংলাদেশ থেকে একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বিদেশ যায়, ফিরে এসে বলে সফল অমুক তমুক, সেই সাফল্যের চিঠি ফোটা আমরা জনগণ দেখি না। এটা হলো রিয়েলিটি। এইবার যেটা হয়েছে এটা কিন্তু আসলে যে শব্দটা আপনি উচ্চারণ করছেন, ভূ রাজনীতি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টার্ম। কিন্তু উনি যেটা গিয়েছেন, আমি ওনার এই যাওয়াটাকে অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন পদক্ষেপ মনে করি। অনেকেই বলে যে ভারত কেন করো না, ভারত তো আমার কাছে, ভারত থেকে আমি অনেক কিছু পাবো, ভারতকে বাদ দিয়ে আমি চলতে পারবো না। এই সবগুলি কথা আমি সত্য মেনে নিয়েও বলবো ওনার এই সিদ্ধান্তটা ভালো ছিল। এই কারণে রাষ্ট্রের যেটা মনে হয়েছে ভালো সেটা সেই করেছে, ভারতের সিদ্ধান্ত সঙ্গে নিয়েছে। সম্পর্ক উন্নয়ন করার জন্য এই সরকার নির্বাচনের পর প্রথম তার পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে পাঠাইছিল না? হ্যাঁ, পাঠিয়েছে। তো পাঠানোর আগের দিনের সঙ্গে আজকের কোনো পরিবর্তন হয়েছে রে ভাই? একই তো। তো আমি তো তোমার দিকে হাত বাড়াই দিছি, তুমি কি করছো? তুমি কিছু কর নাই। কাজেই তোমার কাছে আমি অনুগ্রহ চাচ্ছি না, আমি তোমার সঙ্গে বার্গেইন করতে চাচ্ছি। কিংবা সমতা চাচ্ছে, চীন চীন সমান সমান। আমি বলি চীন হ্যাঁ। সফরটা হলো সে বার্গেইন করা। আমি চীনে আমি তুমি দিবা না, আমি আরেকজনের কাছে যাবো। আমার তো অনেক প্রতিবেশী আছে, কারণ তুমি আমার খাতির করলে না, অতএব আমি কানতে কানতে আদামারা হয়ে গেলাম। ভাই এই পলিটিক্স তো হবে না। মানে একটা অপশন না, সরকারের কাছে অনেক অপশন আছে, থাকতেই হবে। অনেকগুলো উইন্ডো আছে। কারণ এই সরকার তো এই দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলতেছে। সব মানুষের ভাগ্য তো সরকার প্রধান তার নিজের হাতে নিয়ে রাখছে। আর উনি তো চাইলে ওনার পার্সোনাল লাইকিং ডিসলাইকিং এনে কোনো ভ্যালু করে না। তো
তো এখন সরকার বার্গেন করতে গেছে। এখন যদি চীনে যায় দেখবেন ভারতের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। চীন যদি কালকে বলে তিস্তা ব্যারেজের ওখানে আমি কাজ শুরু করলাম, সেটা শুরু করুক না, দেখেন না ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। বার্গেনিং সে পদ্ধতিতে গেছে, না যে তার উপায় ছিল। দেখেন সে চীন যাচ্ছে কয় মাস পরে, 4 মাস পরে। আমি তো বলবো 4 মাস আমাদের সরকার প্রধান অপেক্ষা করছে। কি রেসপন্স পাইছে? আইসা নিয়ে কয় যে 20 কোটি মানুষ, মানে এই সরি 200 কোটি মানুষ। ভারতের কথা আপনি বলছেন? ভারতের আমাদের যে হাই কমিশনার মিস্টার দীনেশ ত্রিপাঠী আইসাই বলতেছে সে 140 কোটি বিশেষ করে না, 200 কোটি। আচ্ছা 160 কোটি তাদের আমাদের দেশ, হ্যাঁ, ওদের, সার্কের হ্যাঁ, সবাইকে নিয়ে, সবাইকে মিলে। অথচ সার্কের আধা মারা বাড়ি রাখছে কিন্তু ওরা বলে তো অকার্যকর লাগবে। এই আচ্ছা। সার্ক তো জিয়া রহমান ভাবছিল যে আমি না, অনুষ্ঠান সবাইকে নিয়ে করব, তো কিন্তু করেন না। আচ্ছা শেষ আমি করবো একটু অনুষ্ঠান। বলি জি, সময় জি। যে সরকারের পুলিশরা হচ্ছে জনগণের পুলিশ। হ্যাঁ, এটা 15 বছর আওয়ামী লীগের সরকার পুলিশকে যেভাবে হ্যান্ডেলিং করছে, প্রশাসনকে যেভাবে অপব্যবহার করছে নিজেদের রাজনৈতিক দলীয় ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, ওই মানদণ্ডে আপনি বিএনপি সরকারকে কখনোই ওই পাল্লাতে তোলা যাবে না। কারণ এখন পর্যন্ত পুলিশ আওয়ামী লীগের পেশাদারিত্ব থাকা পুলিশকে নিয়ে কিন্তু আমরা অনেক জোড়া পুলিশ তালি দিয়ে- কর্মকর্তাকে আপনারা দেখি ওনারা বক্তৃতা দেন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে, সেই একই ফরম্যাটে এবং একদম খোলামেলা ভাষায় আমরা জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করি। না, এটাকে এখন- তখন কি এটা আমি বলি, বলবেন? এখন ধরেন একটা ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে পড়তো, ছাত্রদল করতো, তো তার ভিতরে দর্শন তো ঠিক আছে, হ্যাঁ। সে ছাত্র সেটা যদি আবার কিন্তু কর্মে চেয়ারে- প্রমাণ পেয়ে যায়? কিন্তু চেয়ারে বসে কি করছে, ওই বক্তৃতা দিয়ে দিতে ভালো হলো, হ্যাঁ। কারণ আপনি সাংবাদিক, অনুবীক্ষণের চোখ আপনার ওইটা তিল হ্যাঁ। থেকে চুল থেকে পান কষলেই আপনি প্যাটার্ন করে ধরতে পারবেন যে চেয়ারটা আপনি দলীয়করণ করছেন, আপনার নিরপেক্ষতা নাই। তো এটা আসলো। আর হয় কি দেখেন, জুলাই আগস্টের অভ্যুত্থানেও খুলনা বিভাগের ডিআইজি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মহান হয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক মহিলা শেখ হাসিনার ছবি নামায় মহান হয়ে গেছিল। ঠিক আছে, তো এরকম কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্র আসে যে মন নিজের অজান্তে অকপটে আবেগটা বেরোয় আসে, কিন্তু আবেগ থাকা ভালো, কিন্তু আমি পেশাদারিত্বের আবেগটা জায়গায় সেটা পেশাদারিত্বের যেন জায়গায় প্রতিফলিত না না হয়, হয়। ওইখানে নিরপেক্ষ থাকে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। তবে এখন পর্যন্ত বক্তৃতা দেওয়ার পর ওই ভদ্রলোকের নিরপেক্ষ জায়গাতে আমি দেখছি, তাকে নিয়ে পত্রপত্রিকার হেডলাইন কিংবা কোনো অপকর্ম করেছে এই ধরনের কোনো সংবাদ তথ্য পরিবেশন আমি দেখিনি। তো দেখিনি যেহেতু আমার যেমন আবেগ আছে, কিন্তু আমাকে একটা যদি দায়িত্ব আপনি নিরপেক্ষভাবে সমাজ রাষ্ট্র দেয়, তো সেখানে আমার নিরপেক্ষতায় আমার তো দল দেখার সুযোগ আছে কি, আমার নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, এটা হলো একটা ব্যাপার। আর এই জন্য আমি বলবো এটা জনগণের পুলিশ, জনগণের প্রতি দায় দায়িত্ব পালন করার জন্যই সতর্কতামূলক অবস্থান হিসেবে সামরিক বাহিনী বলেন, বিজেপি বলেন, র্যাব বলেন, পুলিশ বলেন, নামিয়ে মোটামুটি জনগণের সবকিছু নিরাপত্তার, এখানে কারোর প্রতি হুমকি, কাউকে ধরে নিয়ে আসা, মারপিট কাট, এগুলোর ভিতরে সাহায্য আমি একটু চীন সফর নিয়ে জানতে চাইবো, মাননীয় প্রধান, আর অনুষ্ঠান শেষ এখানে আমি করব। বলি যে বর্তমান সরকার প্রধান যিনি চায়নাতে গেছেন, এটা একটা শেরের উপর শোয়াশের, মানে আমি একক দাদাগিরি করব সারাটা জীবন, এইরকম অহমিকতা থাকা ঠিক না। আর চায়নার সাথে বেসিক্যালি আমি যদি ছোটবেলা থেকে রাজনীতি করি, জি। রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া সব কিছু মিলামিশা চায়নার সাথে বিএনপির সবচেয়ে বেশি পরম বন্ধুত্ব বললে সেটা ছিল। কিন্তু 2001 সালে ক্ষমতা আসার পর মিসহ্যান্ডেলিং হয়ে তাইওয়ানের সাথে কেউ কেউ একটু মেলামেশা করার কারণে সম্পর্কটা একটা আমাদের embassy খোলারও ব্যাপার ছিল, নষ্ট হ্যাঁ। হয়েছে। তো আমি মনে করি আমাদের প্রকৃত বন্ধু, পুরানো বন্ধু, বাংলাদেশের বন্ধু, দলের বন্ধু না, ব্যক্তির বন্ধু না, বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণটাই করুক। জি। আর যারা বন্ধুত্ব নিয়ে শুধু লেনদেন, নিজেদের পাল্লাটা ভারী করে, এই বন্ধুরাও তাদেরকে আমরা বন্ধু হিসেবে পেতে চাই, শত্রু হিসেবে পেতে চাই না, দাদা হিসেবে পেতে চাই না, আধিপত্যবাদকারী হিসেবে পেতে চাই না। এই জায়গাটাও তারা নিজেরা নিজেদের বোঝাচ্ছে। আজকে অনুষ্ঠান শেষ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ দুজনকে। প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আরও একবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো শুভরাত্রি। থ্যাংক ইউ।